আসসালামু আলাইকুম। আশা করি সবাই ইনশাআল্লাহ ভালো আছেন। আমরা আজকে ভেক্টর রিভিশনটা শুরু করব। তো আমি যেহেতু আজকে একদম রিভিশনের প্রথম ক্লাসের শুরুতে কিছু কথাবার্তা আমি বলে নিব যে আসলে এই রিভিশনের সময় পড়ার প্ল্যানটা কিরকম হওয়া উচিত বা কিভাবে আপনারা পড়বেন। কারণ আসলে পড়াটা যদি ঠিকমতো গুছানো না যায় অনেক পড়েও আসলে তখন কাজ হয় না বা আমরা বেনিফিটটা ওইভাবে পাই না। তো আমি যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে এখন যারা এইচএসসি পরীক্ষার্থী মানে যারা এখন এইচএসসি পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন তাদের রিভিশনটা হওয়া উচিত হচ্ছে যে বোর্ড পরীক্ষায় কিরকম প্রশ্ন আসে সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়া। তো আমি আমার পুরো রিভিশন জার্নিতেই আপনাদেরকে শুধুমাত্র বোর্ড পরীক্ষায় কিভাবে পদার্থবিজ্ঞান বিষয়টা এখানে 95 প্লাস পাওয়া যায় সেটার টেকনিকগুলাই আমি আসলে আপনাদেরকে শিখাবো। তো 95 প্লাস পাওয়ার জন্য আপনার আসলে কি কি দক্ষতা অর্জন করতে হবে সেটা একটু আমরা বুঝি। যে আমাদের বোর্ড পরীক্ষায় আমরা পরীক্ষা দিব হচ্ছে প্রথম পত্রে 75 নম্বর, দ্বিতীয় পত্রে 75 নম্বর। এই 75 নম্বরের মধ্যে জ্ঞান ও অনুধাবনমূলক এখানেই থাকে হচ্ছে আমাদের 15 নম্বর। তারপর হচ্ছে আমাদের সিকিউ, যেটা এই সিকিউ বা সৃজনশীল গ এবং ঘ, এখানে থাকে কিন্তু আমাদের 35 নম্বর। তাহলে 15 আর 35, আমি সিকিউ না লিখে গ এবং ঘ লিখি, গ ও ঘ। তাহলে 15 35 মিলে কত হচ্ছে এখানে, এখানে মিলে 50 হচ্ছে। আর এমসিকিউ থাকে 25 নম্বর। এখন আমাদের যে জটিলতাটা তৈরি হয় বা আমরা যেখানে ঝামেলাটা ফেস করি সেটা আমি বলি যে আপনারাও অনেক সময় যে কাজটা করেন সেটা হচ্ছে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো ভালো করে পড়েন না। আমি আপনাদের এই রিভিশনের সময়টায় আমি আপনাদেরকে প্রত্যেকটা অধ্যায়ে প্রিভিয়াস ইয়ার্সে আসা যে জ্ঞানমূলক বা অনুধাবনমূলক প্রশ্নগুলি আছে সেগুলো আপনাদেরকে পিডিএফ আকারে আমি শেয়ার করে দিব যাতে আপনি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্নগুলো ওখান থেকে পড়ে নিতে পারেন। ক্লাসরুমে আমি সময় কাটাবো বেশিরভাগ অ্যাকচুয়ালি গ এবং ঘ এবং এমসিকিউ কিভাবে দ্রুত করা যায় সেই টেকনিকগুলা নিয়ে। কারণ এখন আমি যদি জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন প্রত্যেকটা কনসেপ্ট ধরে ধরে আপনাকে পড়াতে যাই রিভিশন শেষ হবে না। সো আমাদের যেহেতু একটা টাইম কনস্ট্রেন্ট আছে, আমি যেটা করব আমি আপনাকে একটা ফর্মুলা শিট বা সূত্রের শিট ক্লাসগুলোর মাধ্যমে আমি তৈরি করে দিব এবং প্রত্যেকটা টাইপের আমি যেসব জায়গায় এক্সাম্পল দরকার হয় সেই এক্সাম্পলগুলা অবশ্যই বোর্ড পরীক্ষায় আসা ম্যাথ থেকে এক্সাম্পল দিব। বোর্ড পরীক্ষায় আসে নাই এরকম তেমন কিছু আমরা এখন সলভ করব না। সো মোটামুটি এই হচ্ছে আপনাদের পড়া শুরু করানোর আগে আমি একটু বলে নিলাম যে আমরা কিভাবে আগাবো ইনশাল্লাহ। চলুন শুরু করা যাক যে চ্যাপ্টারটা ভেক্টর এবং ভেক্টরের লেকচার 1। এখানে শুরুতেই দেখেন আমরা যে টপিকের আলোচনাটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের ভেক্টর। আবারও বলছি, আমি একটা পিডিএফ শেয়ার করে দিব ইনশাল্লাহ। সেই পিডিএফ এর মধ্যে মোটামুটি সকল জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। তাহলে ওই জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে কিন্তু বিভিন্ন প্রকারের ভেক্টর থাকবে। আমি এখন এই বিভিন্ন প্রকার ভেক্টরের আলোচনায় যাব না, শুধুমাত্র কোন কোন প্রকারের ভেক্টর আপনাদের জন্য বেশি জরুরি সেগুলোর আমি একটা লিস্ট তৈরি করে দিব যে আপনাদের অতি অবশ্যই এই সংজ্ঞাগুলা মাথায় রাখতে হবে, কারণ এই সংজ্ঞাগুলো থেকে জ্ঞানমূলক প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন আসে। সো প্রথমেই আমরা যদি লিস্টটা তৈরি করতে শুরু করি, এক, আপনাদেরকে পড়তে হবে নাল বা শূন্য ভেক্টর, নাল বা শূন্য ভেক্টর। দুই, সঠিক ভেক্টর। প্রতিটা বইয়ে এই সংজ্ঞাগুলো গুছিয়ে দেওয়া আছে। তিন, স্বাধীন ভেক্টর। চার, হয়তোবা সিকোয়েন্স বা ক্রমটা ঠিক নাও থাকতে পারে, সীমাবদ্ধ ভেক্টর। আমি যেভাবে যে সিকোয়েন্সে লিখতেছি এই সিকোয়েন্সে বইপত্রগুলোয় নাও থাকতে পারে, সেটা নিয়ে ওরিড হওয়া যাবে না। তারপর হচ্ছে একক ভেক্টর। এরপর আসবে সদৃশ ভেক্টর।
তারপর আসবে বিসদৃশ ভেক্টর, তারপর আসবে সমান ভেক্টর, এরপর আসবে বিপরীত বা ঋণ ভেক্টর, তারপর আসবে অবস্থান ভেক্টর। আচ্ছা, অবস্থান ভেক্টরের আগে আয়ত একক ভেক্টরকে নিয়ে আসি। আয়ত একক ভেক্টর, অবস্থান ভেক্টর, বা ব্যাসার্ধ ভেক্টর। তো দেখেন অলরেডি আমি কিন্তু এখানে 11টা ভিন্ন ভিন্ন ভেক্টরের যে নাম সেটা লিখে দিলাম। আপনাদের কাজ হচ্ছে হয় বই থেকে, না হলে আমি যে পিডিএফটা দেব সেই পিডিএফটা থেকে যতগুলা ভেক্টরের সংজ্ঞা আছে, এখানে কোনো কোনো ভেক্টর বাদ পড়তেও পারে কারণ সব নাম আমার মাথায় এই মুহূর্তে আসতেছে না। নাল বা শূন্য ভেক্টর সঠিক, স্বাধীন, সীমাবদ্ধ, একক, সদৃশ, বিসদৃশ, সমান ভেক্টর, বিপরীত বা ঋণ ভেক্টর, আয়ত একক ভেক্টর, অবস্থান ভেক্টর বা ব্যাসার্ধ ভেক্টর, তারপর আছে হচ্ছে সমরেখ ভেক্টর, এরপর আছে সমতলীয় ভেক্টর। সো মোটামুটি যত প্রকার ভেক্টর আছে সবগুলাই আপনারা একটু সংজ্ঞা পড়ে রাখবেন কারণ সংজ্ঞা থেকে আপনাদের কোশ্চেন হবে। ওকে, এটা গেল। আমরা শুরু করব মূলত যেটা দিয়ে, সেটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটা ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হয়, ভেক্টরের মান এবং দিক নিয়ে। তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যদি একটা ভেক্টরকে আঁকি, আমরা এক্স এবং ওয়াই অক্ষ যখন দেখতে পাচ্ছি, একটা ভেক্টর যদি হয় এ, ভেক্টরের মানটা এ, তাহলে ভেক্টরটাকে যদি এ ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি সেটা থিটা কোণ উৎপন্ন করে থাকে, এ ভেক্টর ইকুয়ালস টু এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ। এখানে মনে রাখতে হবে যে কোণটা সবসময় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন হয়। তাহলে এখন এ এক্স মানে হচ্ছে আসলে এ কস থিটা আই ক্যাপ, আর এ ওয়াই মানে হচ্ছে এ সাইন থিটা জে ক্যাপ। সো আমাদের এখানে তাহলে যে অংশটুকু এ এক্স এবং এ ওয়াই আমি মার্ক করে দিচ্ছি, এই অংশটুকু অ্যাকচুয়ালি এ এক্স, এর মান এক্স মানে এ কস থিটা, এই অংশটুকুর মান এ ওয়াই মানে হচ্ছে এ সাইন থিটা। তাহলে আমরা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা জানি থিটাটা, এবং ভেক্টরের মান এ জানি, এ একটা ভেক্টরকে আমরা এভাবে প্রকাশ করতে পারি এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ দিয়ে। এখন এখানে আমরা যখন এই ভেক্টরটা জানি তখন ভেক্টরের মান, এ ভেক্টরের মান, এ ভেক্টরের মান অ্যাকচুয়ালি পরম মান দিয়ে প্রকাশ করা হয় অথবা এ দিয়ে প্রকাশ করা হয় রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এবং দিক যখন প্রকাশ করা হয় ট্যান থিটা সমান এ ওয়াই বাই এ এক্স। এখন এইখানে বেশ কিছু কথাবার্তা আছে, আমি একটা একটা করে বলবো আপনাদেরকে। কারণ হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যখন দিক নির্ণয় করতে যাই, দিক নির্ণয়ে বেশ কিছু ঝামেলা আছে। তাহলে আমি শুরু করব ওই দিক নির্ণয়ের ঝামেলাটা দিয়েই। যে একটা ভেক্টরের যখন দিক নির্ণয় করব, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা আসলে কিরকম সেটা দিয়ে আমি যাত্রা শুরু করব। চলুন আমরা চার চতুর্ভাগে ভেক্টরের মান এবং দিক নির্ণয় করব। সো চারটা চতুর্ভাগ হয় এবং আমাদের ভেক্টর এই চারটা চতুর্ভাগের যে কোনো চতুর্ভাগেই থাকতে পারে। তাহলে ভেক্টর যদি চার চতুর্ভাগের যে কোনো চতুর্ভাগে থাকে, সেক্ষেত্রে ভেক্টরটার মান আমরা নির্ণয় করব। মান নির্ণয় করেন তেমন কোনো ঝামেলায় না, প্রবলেমটা হয় দিক নির্ণয়। তাহলে দিকটা নির্ণয় করার সময় বেসিক কি জিনিস মাথায় রাখতে হবে এইটা আমরা একটু দেখে ফেলবো। আমি চারটা ভিন্ন ভিন্ন ভেক্টর নিয়ে এখানে কাজ করব। তাহলে চলুন একটু দেখি।
আমি এখানে চারটা ভেক্টর রাখবো, এটা আমার প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে যদি ভেক্টরটা থাকে, লেটস সে আমার এখানে প্রথম চতুর্ভাগে যে ভেক্টরটা আছে এ একটা ভেক্টর, এটা আছে 4i প্লাস 3j। তাহলে 4i প্লাস 3j এই ভেক্টরটা দেখতে কিরকম হবে? এই ভেক্টরটা দেখতে হবে লাইক দিস, 4i প্লাস 3j। এটা হচ্ছে আমাদের ভেক্টর এ, প্রথম চতুর্ভাগ, তাই এই জন্য এই ভেক্টরটাকে আমি বলি a1। যেহেতু প্রথম চতুর্ভাগ, ভেক্টরটাকে বলবো a1 ভেক্টর। তাহলে আমাদের a1 ভেক্টরটা আসলে এটা a1 ভেক্টর 4i প্লাস 3j। তাহলে এ ওয়ান এর যে মান, সেই মানটা এ ওয়ান সমান রুট ওভার 4a² প্লাস 3a², 5 একক। আর যখন দিকের কথা বলছি θ1, ট্যান θ1 সমান লম্ব বাই ভূমি, লম্ব এখানে 3, ভূমি হচ্ছে 4, বা θ1 সমান ট্যান ইনভার্স 3/4। এখন তাহলে ট্যান ইনভার্স যদি 3/4 করি, আমি ভ্যালুটা এখানে ক্যালকুলেট করে নিব। শিফট ট্যান 3/4, এটা আমার 36.87 ডিগ্রি আসবে, 36.87 ডিগ্রি। এখন ভেক্টরটা যদি প্রথম চতুর্ভাগে না থেকে দ্বিতীয় চতুর্ভাগে চলে আসে, দ্বিতীয় চতুর্ভাগে ভেক্টরটা যেটা আমরা লিখবো সেটা হচ্ছে a2 ভেক্টর। তাহলে a2 ভেক্টর হবে -4i প্লাস 3j। বোঝার চেষ্টা করি, দ্বিতীয় চতুর্ভাগে ভেক্টরটা চলে যাওয়া মানে হচ্ছে এক্স অক্ষ বরাবর সে ঋণাত্মক রাখবে, আর ওয়াই অক্ষ বরাবর কি হবে? ধনাত্মক হবে। তাহলে দ্বিতীয় চতুর্ভাগের ভেক্টরটা দেখতে হবে কিরকম? দ্বিতীয় চতুর্ভাগের ভেক্টরটা আমাদের দেখতে হবে লাইক দিস। এটা আমাদের ভেক্টর a2 ভেক্টর। সো আমাদের এটা a2 ভেক্টর। তাহলে এখন ভেক্টরের মান a2 নিয়ে কোনো সমস্যা নেই, মান একই রকম 5 এককই থাকবে। সো মান হবে 5 একক। কিন্তু দিকের বেলায় অ্যাঙ্গেলটা কিন্তু এইটা না, অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। এই জায়গাটাতে আমরা ঝামেলায় পড়ি। আমরা যদি এখানে শুধু থিটা বের করি, ট্যান থিটা যে ভ্যালুটা দিবে সেটা ভুল ভ্যালু দিবে। কেন? কারণ তখন কোণ মাপা হয়ে যাবে এইটুকু। আমাকে তো কোণ মাপতে হবে কতটুকু? দেখেন এইখানে আমার কোণটা হচ্ছে এই পুরো কোণটুকু, এইটুকু কোণ। তো এইটুকু কোণ, এই জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে θ2 প্লাস ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স 3/-4। তাহলে দেখেন 180 ডিগ্রি মাইনাস 36.87 ডিগ্রি, 143.13 ডিগ্রি। কাজ শেষ। এই দেখেন এই কোণটা কিন্তু স্থূলকোণ, সেটা আপনি পেয়েছেন 143.13 ডিগ্রি কোণ হিসেবে। ভেক্টরটা যদি তৃতীয় চতুর্ভাগে চলে যায়, a3 ভেক্টর -4i মাইনাস 3j, তাহলে a3 এর যে মান রুট ওভার -4 হোল স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার, এটাও 5 এককে আসবে। তাহলে এই ভেক্টরটা আসলে দেখতে কিরকম হবে? যে তৃতীয় চতুর্ভাগের যে ভেক্টরটা, আমাদের তৃতীয় চতুর্ভাগের ভেক্টরটা দেখতে হবে এরকম। এটা আমাদের a3 ভেক্টর। কিন্তু a3 ভেক্টরের কোণটা দেখেন, এটা কিন্তু এইটা, এই যে নীল রঙের যে পুরো কোণটা আঁকা হলো, এটা হচ্ছে আমাদের a3 ভেক্টরের জন্য কোণ। তাহলে θ3 ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স -3/-4। সো 180 ডিগ্রি প্লাস 36.87 ডিগ্রি, তার মানে এটা হবে 216.87 ডিগ্রি কোণ। সো তাহলে দেখেন ভেক্টরটা যদি দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে থাকে, তখন আমরা অ্যাকচুয়ালি একটা 180 ডিগ্রি যোগ করতেছি। আমি একটু পরে খুব সহজ একটা সূত্র আপনাদেরকে দেখিয়ে রাখবো, যে সূত্র দিয়ে আপনি কোনো কিছু মনে না রেখেও খুব সহজে অ্যাঙ্গেলটা বের করতে পারবেন। পেরেশান হওয়ার কোনো কারণ নাই, আমি সবচেয়ে সহজ পদ্ধতি শিখিয়ে রাখবো ইনশাল্লাহ। A4 চতুর্থ চতুর্ভাগে ভেক্টরটা যদি A4 ভেক্টর হয়, সেটা হবে 4i মাইনাস 3j। তাহলে 4i মাইনাস 3j ভেক্টরটা দেখতে হবে কিরকম? এরকম হবে। এটা হচ্ছে আমাদের A4 ভেক্টর।
এখানে কোণ কিন্তু এটা θ4। তাহলে এই কোণটা বোঝাই যাচ্ছে নেগেটিভ অ্যাঙ্গেল, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কোণটা হয় কি নেগেটিভ। তাহলে এখানে A4 ভেক্টরের যে মান A4 ইকুয়ালস টু √4 প্লাস -3 মানে 5 একক হবে, এবং θ4 ইকুয়ালস টু tan ইনভার্স 3/-4 হবে, -36.87 ডিগ্রি। সো এই হচ্ছে চারটা চতুর্ভাগে ভেক্টর যে কোণ উৎপন্ন করে সেটা। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদের এই গোটা জিনিসটা মনে রাখার সুবিধার্থে খুব সিম্পল একটা মেথড শিখিয়ে রাখবো, একেবারে সিম্পল, যাতে আপনারা ইজিলি বের করতে পারেন। যে কাজটা করবেন সেটা আমি লিখে দিচ্ছি। এ একটা ভেক্টর, যেটা হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ, এরকম একটা ভেক্টর। যদি আই ক্যাপের সহগ ধনাত্মক হয়, আই ক্যাপের সহগ ধনাত্মক হলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ ডিভাইডেড বাই আই ক্যাপের সহগ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। যদি আই ক্যাপের সহগ ধনাত্মক হয় তার মানে ভেক্টরটা কোথায় আছে একটু খেয়াল করি, দেখেন A1 ভেক্টর 4i ক্যাপ, A4 ভেক্টর 4i ক্যাপ, আই ক্যাপের সহগ ধনাত্মক মানে ভেক্টরটা আছে প্রথম বা চতুর্থ চতুর্ভাগে। সেক্ষেত্রে যে কোণ বের হবে ট্যান থিটা দিয়ে সেটাই প্রকৃত কোণ। কিন্তু যদি আই ক্যাপের সহগ ঋণাত্মক হয়, আই ক্যাপের সহগ ঋণাত্মক হলে থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ ডিভাইডেড বাই আই ক্যাপ এর সহগ। তাহলে খেয়াল করেন, যদি আই ক্যাপের সহগ ঋণাত্মক হয় তার মানে ভেক্টরটা কোথায় চলে গেছে, এই যে A2 ভেক্টর -4i ক্যাপ, A3 ভেক্টর -4i ক্যাপ। সুতরাং যদি আই ক্যাপের সহগটা ঋণাত্মক হয় সেক্ষেত্রে ভেক্টরটা হয় দ্বিতীয় না হলে তৃতীয় চতুর্ভাগে। সো দ্বিতীয় বা তৃতীয় চতুর্ভাগে চলে যাওয়া মানে কিন্তু একটা 180 ডিগ্রি শিফট হয়ে গেছে কোন দিক থেকে, এই পাশ থেকে। সো অনেকেই যে কাজটা করেন এ এক্স এ ওয়াই এখানে ব্যবহার করেন, আমি নিষেধ করি কেন, খেয়াল করেন আমি কিন্তু সূত্রে এখানে অলওয়েজ প্লাসই রাখবো, কারণ যে ক্যাপের সহগ আই ক্যাপের সহগ থেকেই এই জায়গায় একটা প্লাস মাইনাস চলে আসবে। সো আমার এত কিছু মাথায় রাখার দরকারই নাই, জাস্ট এই ফর্মুলাটুকু মাথায় থাকলে আমি যে কোনো ভেক্টরের জন্য সে কত মানের ভেক্টর কত কোণ করে আছে এটা ইজিলি বের করে ফেলতে পারবো। ওকে, এখন দেখেন আমরা কিন্তু ভেক্টরটাকে কিভাবে প্রকাশ করতে হয় দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় সেটা শিখে ফেলছি। এখন একটা ভেক্টরের দুটো লম্বাংশ আছে, এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর। আমাদের বোর্ড পরীক্ষায় একটা কমন প্রবলেম থাকে, সেটা হচ্ছে লম্বাংশ ব্যবহার করে একাধিক ভেক্টরের লব্ধি নির্ণয় করতে হয়। সো আমি আগে কনসেপ্টটা পড়াবো, তারপর এই কনসেপ্টটা ব্যবহার করে বোর্ড পরীক্ষায় আসা একটা ম্যাথ আমরা সলভ করবো ইনশাল্লাহ। চলুন, লম্বাংশ সূত্রটা কি, লম্বাংশ সূত্রটার স্টেটমেন্টটা আমি আবার একটু বলে যাব। কেন বলে যাব, কারণ হচ্ছে আপনাদের সংজ্ঞামূলক প্রশ্ন হিসেবে এই লম্বাংশ সূত্রটা অনেক সময় দেওয়া হয়, বা কনসেপ্টটা বোঝার জন্য সূত্রটা আসলে বোঝাটা জরুরি। সো ভেক্টর যোগের লম্বাংশ সূত্রটা বলে কোনো নির্দিষ্ট দিকে কতগুলি ভেক্টরের লম্বাংশের সমষ্টি ওই দিকে ভেক্টরগুলির লব্ধির লম্বাংশের সমান।
সো জিনিসটা বোঝার চেষ্টা করি। দেখেন কথাটা কি বলা হচ্ছে, কথাটা বলা হচ্ছে কোনো নির্দিষ্ট দিকে কতগুলি ভেক্টরের লম্বাংশের সমষ্টি ওই দিকে ভেক্টরগুলির লব্ধির লম্বাংশের সমান। তাহলে আমরা এক কাজ করি, আমরা এখানে কিছু ভেক্টর রাখবো। ধরুন আমার প্রথম ভেক্টর এটা, এটা হচ্ছে আমার a1 ভেক্টর, সে আছে θ1 কোণে। তারপর আমি আরেকটা ভেক্টর আঁকি, এটা হচ্ছে আমার a2 ভেক্টর, সে আছে θ2 কোণে। একটা জিনিস মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমরা যখন লম্বাংশ সূত্রটা ব্যবহার করব, কোণগুলা অবশ্যই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হতে হবে। আপনি কোণটা এখানে মাপলে হবে না, সব সময় কোণ মাপবেন কার সাথে? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এরপর ধরেন এখানে আরো একটা ভেক্টর চলে আসুক, লেটস সে এটা a3 ভেক্টর, এবং সে এইখানে θ3 কোণ উৎপন্ন করে আছে। তাহলে আমরা এই যে লম্বাংশ সূত্রের মাধ্যমে যদি আমরা ধরে নেই যে লব্ধি ভেক্টরটা হচ্ছে আর ভেক্টর, আর ভেক্টরটা হচ্ছে লব্ধি ভেক্টর, এবং আর ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে আছে? থিটা কোণে আছে। তাহলে দেখেন আর ভেক্টর ইকুয়ালস টু a1 ভেক্টর প্লাস a2 ভেক্টর প্লাস a3 ভেক্টর। তিনটা ভেক্টরের সমষ্টি হচ্ছে আমাদের আর ভেক্টরটা। এখন আমরা যদি যে কোনো একটা অক্ষ মানে এক্স অক্ষ বরাবর চিন্তা করি, এক্স অক্ষ বরাবর আর এর যে উপাংশ, এক্স অক্ষ বরাবর লব্ধি ভেক্টরের যে লম্বাংশ সেটা অন্য ভেক্টরগুলোর লম্বাংশের সমষ্টির সমান। তার মানে এটা হবে a1 cos থিটা 1 যোগ a2 cos থিটা 2 যোগ a3 cos থিটা 3। এটা একটা সমীকরণ। এবার কজের জায়গায় সাইন নিয়ে আসলে ওয়াই অক্ষ বরাবর উপাংশ পেয়ে যাব, a1 sin থিটা 1 প্লাস a2 sin থিটা 2 প্লাস a3 sin থিটা 3, সমীকরণ 2। সো আমরা তাহলে এই যে আর cos থিটা এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর সবগুলা ভেক্টরের লম্বাংশ নিয়েছি, আর আর sin থিটায় আমরা ওয়াই অক্ষ বরাবর সবগুলা ভেক্টরের লম্বাংশ নিয়েছি। সো আর cos থিটা আর sin থিটা পেয়ে গেলে আমাদের কিন্তু লব্ধি ভেক্টর পাওয়া হয়ে গেছে। আর ভেক্টর সমান আর cos থিটা আই ক্যাপ প্লাস আর sin থিটা জে ক্যাপ। বা এইভাবেও লেখা যায় আর cos থিটা হচ্ছে আর এক্স, আর sin থিটা হচ্ছে আর ওয়াই। সো লব্ধি আর এর মান রুট ওভার আর এক্স স্কোয়ার প্লাস আর ওয়াই স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করেন, অলরেডি কিন্তু একটা জিনিস আমি বলে দিয়েছি আপনাদেরকে, যদি কোণ নির্ণয়ের সময় আই ক্যাপের সহগ যদি ধনাত্মক হয়, তাহলে কোণ নির্ণয়ের সময় আই ক্যাপের সহগ ধনাত্মক হলে তাহলে তখন থিটা ইকুয়ালস টু ডিরেক্টলি ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। আর আই ক্যাপের সহগ ঋণাত্মক হলে থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স আর ওয়াই বাই আর এক্স। এই হচ্ছে আমাদের ভেক্টর যোগের লম্বাংশ সূত্রের মাধ্যমে আমরা লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করার প্রসেসটা শিখলাম। এখন চলুন দেখি এই যে লব্ধি ভেক্টর নির্ণয় করা দিয়ে বোর্ড পরীক্ষায় যে কোশ্চেনগুলি ছিল তার মধ্যে বরিশাল বোর্ড 2022 সালের কোশ্চেনটা আমরা সলভ করব। আমরা একটু আগে প্রশ্নটা দেখে নিই। দেখেন প্রশ্নটাই কি বলা হয়েছে। এখানে দেখেন F1 একটা ভেক্টর আছে 4 নিউটন মানের, F2 একটা ভেক্টর আছে 4 নিউটন মানের। F1 ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা 1 কত কোণ উৎপন্ন করেছে? 60 ডিগ্রি। F2 ভেক্টরটা এইখানে উলম্ব দিক বা যেখানে এন দিয়ে বোঝানো হচ্ছে নর্থ, নিচে সাউথ, এদিকে ইস্ট, এটা ওয়েস্ট। F2 ভেক্টরটা নর্থ বা উত্তর দিকের সাথে 30 ডিগ্রি কোণে আছে। তার মানে F2 ভেক্টরটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে আছে? 30 প্লাস 90, 120 ডিগ্রি কোণে আছে। তাহলে কোণটা কিন্তু আমরা 30 ডিগ্রি নিব না F2 ভেক্টরের জন্য। সো আমরা আগে তাহলে যে কাজটা করি যে ধরে নেই লব্ধি ভেক্টরটা আর, মনে করি
আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আগে লব্ধি ভেক্টরটাকে আমরা অ্যাজিউম করে নিব, একটা ভেক্টর ধরে নিব। মনে করি লব্ধি ভেক্টরের মান আর এবং তা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। সো আমরা ধরে নিচ্ছি লব্ধি ভেক্টরের মানটা হচ্ছে আর এবং সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এখন এখানে আগে কোণগুলো জানাটা জরুরি। আমাদের এফ ওয়ান ভেক্টরের যে মান, এফ ওয়ান ভেক্টরের মান হচ্ছে 4 নিউটন। এফ ওয়ান ভেক্টরের জন্য থিটা ওয়ান এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এফ টু ভেক্টরের মানও 4 নিউটন, কিন্তু থিটা টু কত দেখেন তো এখানে কোনটা, এই পুরো 90 + 30 120 ডিগ্রি। আর এফ থ্রি ভেক্টরের মানও 4 নিউটন, থিটা থ্রি কত সেটা একটু দেখি। খেয়াল করেন এখান থেকে আগে আসছে 180 আরো 45 225 ডিগ্রি। তাহলে কিন্তু তিনটা ভেক্টরের মান এবং কত কোণে আছে তারা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সেটা আমরা পেয়ে গেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লেখাটা জরুরি, মানে কিভাবে গুছিয়ে লিখতে হবে। বোর্ড পরীক্ষায় বেশি নাম্বার পাওয়ার জন্য প্রথম জিনিসটা যেটা দরকার হয় সেটা হচ্ছে গুছিয়ে লেখা। আমরা অনেক সময় গুছিয়ে লিখতে পারি না। আমরা অঙ্ক করতে পারি অনেক, গুছিয়ে লিখতে পারি না বলে কিন্তু আমরা অনেক সময় নাম্বার কম পাই। সো যারা একটু বেশি মার্কস পান, আমি ক্লাসের শুরুতে বলছিলাম 95+, 95+ যদি আপনার পেতে হয় তাহলে অতি অবশ্যই আপনার লেখাটা খুব গুছিয়ে লিখতে হবে। সো আমি এই জন্য লেখাগুলো একটু গুছিয়ে বুঝানোর চেষ্টা করতেছি। তো এরপর যেটা লিখবো সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর বলগুলোর, বল না বলে ভেক্টর বলি, ভেক্টরগুলির লম্বাংশ নিয়ে পাই। তাহলে আর কস থিটা ইকুয়ালস টু এফ ওয়ান কস থিটা ওয়ান প্লাস এফ টু কস থিটা টু প্লাস এফ থ্রি কস থিটা থ্রি, বা আর কস থিটা ইকুয়ালস টু 4 cos 60 ডিগ্রি প্লাস 4 cos 120 ডিগ্রি প্লাস 4 cos 225 ডিগ্রি, বা আর কস থিটা ইকুয়ালস টু, তাহলে যেটা হবে আমরা একটু বের করে নিই আগে। 4 cos 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির মান সাধারণত হাফ, তো তাহলে 4 × cos 60 ডিগ্রি হাফ হচ্ছে 2। cos 120 ডিগ্রির মান কত, cos 120 ডিগ্রির মান কিন্তু মাইনাস হাফ, তাহলে প্লাস 4 × -হাফ প্লাস 4 × cos 225 ডিগ্রির মান কত সেটা আমরা বের করে নিব। cos 225 ডিগ্রির মান সেটা হবে আমাদের -0.707, -0.707। সো আমরা আলটিমেটলি আর কস থিটা যেটা পাবো সেটা হবে 4 × -0.707, এটা আসবে -2.828। এটা একটা ইকুয়েশন দিয়ে রাখি। তাহলে আমরা আর কস থিটা বা এক্স অক্ষ বরাবর লম্বাংশ নিয়ে কি পাচ্ছি সেটা কিন্তু এখানে পেয়ে গেলাম। এইবার আমাদের যেটা করতে হবে ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ নিয়ে পাই। তাহলে আমরা এবার আবার লিখব ওয়াই অক্ষ বরাবর ভেক্টর তিনটির লম্বাংশ নিয়ে পাই। তাহলে ওয়াই অক্ষ বরাবর নিলে এখন সাইন থিটা আর সাইন থিটা সমান এফ ওয়ান সাইন থিটা ওয়ান।
আমি জানি এইভাবে লিখতে আপনাদের অনেক সময় বোরিং লাগে যে কি সব ঘোড়ার ডিম এত লিখতে হয়। ট্রাস্ট মি, আপনি এই পূর্ণ নম্বর পাওয়ার জন্য এইভাবে না লেখা ছাড়া আপনার কোনো অপশন নাই। দিস ইজ বোর্ড এক্সাম, কাম অন। একটু একটা জিনিস মাথায় রাখেন, বোর্ড পরীক্ষায় আপনার খাতাটা কোন স্যারের কাছে পড়বে এটা আপনি জানেন না। এবং আমরা সবাই হিউম্যান বিং, সবাই মানুষ, একটু বাস্তবতায় আসেন। স্যাররা যখন খাতা দেখেন, আমি কোনো স্যারের ব্যাপারে কোনো খারাপ মন্তব্য করছি না, ডোন্ট টেক দিস নেগেটিভলি। অনেক সময় আমরা মানুষ বলে আমরা অনেক মেন্টাল স্ট্রেসের মধ্যে থাকি। অনেক স্যার দেখা যায় খাতা দেখার সময় হয়তোবা, আমি এইটা বিলিভ করি যে সব স্যার চেষ্টা করেন খুব ভালো মতো খাতাটা দেখতে, কিন্তু দেখা যায় অনেক সময় মেন্টাল স্ট্রেস বা পারিপার্শ্বিক অনেক কারণে খাতাটা হয়তোবা ঠিক মতো দেখা হচ্ছে না একটা দুইটা। আপনার খাতা যদি গুছানো থাকে, তখন এটা কিন্তু ওই টিচারকে এনফোর্স করবে বা ওই টিচারকে আপনার অ্যাকচুয়ালি এনকারেজ করবে যে খাতাটা এত গুছানো খাতা, এই খাতায় কোনো নম্বর যাতে না কাটা হয়। সো আপনি কিন্তু টিচারকে আপনার খাতার লেখার মাধ্যমে অ্যাকচুয়ালি আপনি নাম্বারটা বেশি তুলতেছেন। সো দয়া করে এই যে লাইনগুলো আছে, এগুলি স্কিপ করেন না। যে আরে সরাসরি মান তো বসিয়ে দিলেই হয়, হ্যাঁ মান বসিয়ে দিলে হয়, সেটা আপনি অ্যাডমিশনে করেন, বাট নট ইন বোর্ড এক্সাম। সো প্রত্যেকটা মান গুছিয়ে গুছিয়ে লিখবেন, এখানে আপনার নম্বরটা বেশি আসবে ইনশাল্লাহ। 4 sin 60 ডিগ্রি প্লাস 4 sin 120 ডিগ্রি প্লাস 4 sin 225 ডিগ্রি, বা আর সাইন থিটা দ্যাট উইল বি ইকুয়াল টু sin 60 ডিগ্রি, যেটা আছে 4 into sin 60, 3.464, প্লাস 4 into sin 120 ডিগ্রি, 4 into sin 120, এটাও 3.464 আসবে। আর 4 into sin 225 ডিগ্রি, 4 into sin 225 ডিগ্রি, 225 মাইনাস 2.828, তাহলে আর সাইন থিটা ইকুয়ালস টু 3.464 দুবার, 3.464 ইন্টু 2 মাইনাস 2.828, এটা আমাদেরকে দিবে 4.1। একটু খেয়াল করবেন, এত স্লো কেন ম্যাথ করতেছেন? আমি এত স্লো কেন ম্যাথ করতেছি, এটার কারণটা আপনাদেরকে একটু বলে রাখি, এগুলা মাথায় রাখেন। যে আপনি যখন বোর্ড পরীক্ষা দিবেন, আপনার হাতে কিন্তু সময় অনেক। এটা হচ্ছে নাম্বার কোশ্চেন ছিল। বোর্ড পরীক্ষায় প্রতি নম্বরের জন্য আপনার 3 মিনিট করে সময় পাওয়া যায়, তাহলে নাম্বারের জন্য আপনি সময় পাবেন 12 মিনিট। 12 মিনিটে আপনাকে 12 মিনিট সময় নিয়ে আপনি লিখতে পারতেছেন একটা নাম্বার প্রশ্নের অ্যান্সার। তাহলে কেন তাড়াহুড়া করব? যাতে আমরা সিলি মিস্টেক গুলো অ্যাভয়েড করতে পারি, তাড়াহুড়া না করে সিলি মিস্টেক গুলো অ্যাভয়েড করব, ক্যালকুলেশন গুলা কেয়ারফুলি করব। ঠিক আছে, তাহলে এখন দেখেন আমাদের যে ভেক্টরটা কোশ্চেনে একটু দেখি। ভেক্টর তিনটির মিলিত ফল কোন দিকে ক্রিয়া করবে? ভেক্টর তিনটার মিলিত ফলের মান কিন্তু জানতে চাওয়া হয় না, এই ম্যাথে কি জানতে চাওয়া হয়েছে? কোন দিকে ক্রিয়া করবে, তাহলে দিক জানতে চাওয়া হয়েছে। এখন একটু দেখেন তো, আমার আর ভেক্টরটা তাহলে কি লেখা যায়? -2.828 i ক্যাপ প্লাস 4.1 j ক্যাপ। আই ক্যাপের সহগ কিন্তু ঋণাত্মক হয়ে গেছে, দেখছেন? আপনাদেরকে এই জন্য এটা শেখাচ্ছিলাম। চতুর্ভাগে ভেক্টরটা কেন শেখাচ্ছিলাম, এই যে এখন এখানে টের পেয়ে যাবেন। সবাই তো শুধু ট্যান ইনভার্সের সূত্র মুখস্থ করে ফেলে, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এ ওয়াই বাই এক্স। নো ওয়ে। এই যে দেখেন বোর্ড পরীক্ষার কোশ্চেনে আপনি থিটা সমান ট্যান ইনভার্স এ ওয়াই বাই এক্স দিয়ে এই ম্যাথ হবে না, আপনাকে 180 ডিগ্রি যোগ করতে হবে। কারণ অ্যান্সারটা কোথায় আসতেছে খেয়াল করে দেখেন, আর ভেক্টর লব্ধি যে ভেক্টরটা আছে, এটা আমাদের কোন চতুর্ভাগে চলে গেছে? এটা কিন্তু আমাদের দ্বিতীয় চতুর্ভাগে লব্ধি ভেক্টরটা চলে গেছে। তাহলে আমরা এখানে যে থিটাটা নিব, থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস ট্যান ইনভার্স জে ক্যাপের সহগ 4.1, আই ক্যাপের সহগ -2.828। ভুল হওয়ার কোনো সুযোগই নেই আর, আলহামদুলিল্লাহ। 180 ডিগ্রি মাইনাস, তাহলে এখানে আমরা যেটা করব, 4.1 ডিভাইডেড বাই 2.828, এটাকে যদি এখন আমরা শিফট ট্যান করে ফেলি,
55.38 ডিগ্রি আসবে, -55.39 ডিগ্রি অ্যাকচুয়ালি। তাহলে 180 থেকে 55.39 ডিগ্রি, 180 মাইনাস 55.39, আমাদের কোণটা আসবে 124.61 ডিগ্রি কোণ। তাহলে দেখেন, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 124.61 ডিগ্রি কোণ। অ্যান্সারটা কিভাবে লিখবেন আমি অ্যান্সার লেখাটা শিখিয়ে দিই। গাণিতিক বিশ্লেষণ পূর্বক মন্তব্য করো। খেয়াল করেন আমি এখানে অ্যান্সার লিখে ফেলছি, হবে না, একটা মার্ক কাটা যাবে। আপনার এখন এখানে গুছিয়ে লিখতে হবে, কোন দিকে কাজ করবে সেটা গুছিয়ে লিখতে হবে। চলেন আমি অ্যান্সারটা আপনাদেরকে গুছিয়ে লিখে দিচ্ছি যে অ্যান্সারটা কিভাবে লিখবো। আমি অ্যান্সারটা এখানে একটা বক্সের মধ্যে লিখবো। দেখেন, ভেক্টর তিনটির মিলিত ফল ভেক্টর তিনটির মিলিত ফল এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে 124.61 ডিগ্রি কোণে ক্রিয়া করবে। এটাকে আরো আরেকভাবেও লেখা যায়। কেউ যদি বলেন যে না আমি অ্যান্সারটা এইভাবে লিখতে চাই, উত্তর দিকে যে একটা নর্থ বা উত্তর দিকের সাথে মিলিত ফলটা 34.61 ডিগ্রি কোণে কাজ করবে, তাহলেও হবে। বাট এটা হচ্ছে একেবারে স্ট্যান্ডার্ড প্র্যাকটিস যে আমরা যখন কোণ নির্ণয় করি দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে আছে সেটা সাধারণত আমরা দেখার চেষ্টা করি। সো আশা করি ইনশাল্লাহ আপনাদের এই যে লম্বাংশ উপপাদ্য বা লম্বাংশ সূত্রটা ব্যবহার করে লব্ধি নির্ণয় কোনো ঝামেলা ইনশাল্লাহ হবে না। ওকে, এখন আসুন আমরা যেহেতু লম্বাংশ নিয়ে আলোচনা করছি, লম্বাংশের আরো কিছু জিনিসপত্র আমি আপনাদেরকে দেখিয়ে রাখবো। লম্বাংশ এবং যে কোনো কোনো উপাংশ নির্ণয় সাধারণত এমসিকিউতে একটা ভেক্টর দিয়ে বলে ভেক্টরের এই দিকমুখী ওই দিকমুখী উপাংশ বা লম্বাংশ বের করো। সো আমি যে কাজটা করব সেটা হচ্ছে একটা ভেক্টর, লেটস সে এটা একটা ভেক্টর হচ্ছে এ, তাহলে এ ভেক্টরের লম্বাংশ দুইটা এ কস থিটা এবং এ সাইন থিটা, এটা আমরা জানি। তাহলে এক্স অক্ষ বরাবর লম্বাংশ এ এক্স সমান এ কস থিটা, ওয়াই অক্ষ বরাবর লম্বাংশ এ ওয়াই সমান এ সাইন থিটা। এখন এখানে সমস্যা হয় না, সমস্যা হয়ে যায় আমরা একটু আনত তলে যখন দেখি। আনত তলে যদি আমরা ওজন নিয়ে কাজ করি, ধরেন আনত তলে একটা বস্তু আসছে, সেই বস্তুটা গড়িয়ে নিচের দিকে পড়তেছে, সেক্ষেত্রে গল্প কাহিনীগুলো আমরা একটু দেখি। ধরেন এখানে থিটা কোণে আনত তল, একটা বস্তু এখানে আছে এম ভরের, তাহলে ওজন mg সোজা নিচের দিকে কাজ করে, তাহলে তল বরাবর যে লম্বাংশ সেটা mg সাইন থিটা, তলের উপর লম্ব বরাবর লম্বাংশ mg কস থিটা। তাহলে থিটা কোণে আনত তলে m ভরের বস্তু থাকলে তল বরাবর উপাংশ বা লম্বাংশ mg সাইন থিটা তলের উপর লম্ব বরাবর উপাংশ বা লম্বাংশ mg সাইন থিটা, তলের উপর লম্ব বরাবর উপাংশ বা লম্বাংশ mg কস থিটা। তাহলে থিটা কোণে আনত তলে m ভরের বস্তু থাকলে তল বরাবর উপাংশ বা লম্বাংশ উপাংশ বা লম্বাংশ mg সাইন থিটা তলের উপর লম্ব বরাবর উপাংশ বা লম্বাংশ
mg cos থিটা। এটা সবচেয়ে কাজে লাগে বেশি হচ্ছে প্রতিক্রিয়া বল নির্ণয়ের সময়। আপনারা যখন অভিলম্ব প্রতিক্রিয়া বল নিয়ে কাজ করবেন তখন দেখবেন এই জিনিসটা আপনাদের ব্যাপক কাজে লাগবে ইনশাল্লাহ। সো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের লম্বাংশ। আমি কিন্তু বলছি আবার কি, যে কোনো কোণে উপাংশ নির্ণয়। সো লম্বাংশের পাশাপাশি আমরা এখন যে কোনো কোণে উপাংশ নির্ণয় করতে শিখব। সো আগে এটা বুঝে নেই যে কোনো কোণে উপাংশ নির্ণয় মানে কি। আমার সব সময় যে আসলে একটা ভেক্টরের যে লম্বাংশ দুটো আছে থাকবে সেটা নাও হতে পারে। একটা ভেক্টরের একাধিক উপাংশ থাকতে পারে যারা পরস্পর লম্ব নয়। আমি এক্সাম্পল আকারে দেখাই আগে আপনাদেরকে। লেটস সে আমি প্রথমে একটা ভেক্টর রাখলাম, এটা হচ্ছে একটা পি ভেক্টর। পি ভেক্টরের মাথায় একটা ভেক্টর রাখলাম কিউ ভেক্টর। পি আর কিউ ভেক্টর যোগ করে আর ভেক্টর পেলাম। তাহলে খেয়াল করেন আর ভেক্টর এসেছে কাদের সমন্বয়ে? পি আর কিউ ভেক্টরের সমন্বয়ে। আচ্ছা, এখন তাহলে চলেন একটু পিছনে যাব। আমি শুরুতে আপনাদেরকে বলছিলাম যে সংজ্ঞাগুলা যখন পড়বেন, সংজ্ঞার লিস্ট তৈরি করছিলাম না, এখানে বাদ পড়ে গেছে দুটো ভেক্টর। তাহলে 14 নাম্বার লিখে ফেলি লব্ধি ভেক্টর, 15 নাম্বার লিখে ফেলি উপাংশ ভেক্টর। সো লব্ধি ভেক্টর কি? কতগুলা ভেক্টর যোগ করে আমরা যখন একটা ভেক্টর পাই তখন সেই যোগফলটাকে বলা হয় লব্ধি ভেক্টর। আর উপাংশটা কি? যাদের যোগ করে লব্ধি ভেক্টর পেলাম তাদেরকে বলা হয় লব্ধি ভেক্টরের উপাংশ। এখানে দেখেন আমাদের যে আর ভেক্টরটা ইকুয়ালস টু পি প্লাস কিউ ভেক্টর। তাহলে এই আর ভেক্টরটা হচ্ছে লব্ধি ভেক্টর, আর পি প্লাস কিউ ভেক্টরটা হচ্ছে লব্ধি ভেক্টরের উপাংশ পি ভেক্টর ও কিউ ভেক্টর। এখন আমাদের এই যে এইখানে যে ভেক্টরগুলি আছে পি ভেক্টর কিউ ভেক্টর, এরা কিন্তু লম্বভাবে নেই। আর ভেক্টরের সঙ্গে তারা কিভাবে নেই? লম্বভাবে নেই। তাহলে আর ভেক্টরের সঙ্গে যদি পি আর কিউ ভেক্টর লম্বভাবে না থাকে, আমি পি আর কিউ এর মান বের করতে চাই যখন আমার আর জানা আছে। সো এখানে আর জানা, পি আর কিউ এর মান আপনার জানা নেই। চলুন দেখি কিভাবে কি করা যায়। তাহলে আমরা জানি কার মান? আমরা আর এর মান জানি, এটা আর এর মান জানি। আর এর সঙ্গে ধরুন দুটো ভিন্ন কোণে দুটা ভেক্টর আছে। একটা ভেক্টর ধরুন পি ভেক্টর, আর এর সঙ্গে পি ভেক্টর এখানে আছে লেটস সে আলফা কোণে আছে পি ভেক্টর, আর এর সঙ্গে বিটা কোণে আছে কিউ ভেক্টর। এখানে বিটা কোণে আছে কিউ ভেক্টর। আমার উদ্দেশ্য এখন পি আর কিউ এর মান বের করা। সো জানা আছে কি কি? আর আলফা বিটা, কি বের করব? পি আর কিউ। তাহলে আমরা একটু সামান্তরিকটা যদি কমপ্লিট করে ফেলে এখানে, চিত্রটা একটু ভালো মতো আঁকে এবার কমপ্লিট করি। এটা আমাদের পি ভেক্টর, এটা আমাদের কিউ ভেক্টর। আপনার জানা আছে কি? লব্ধি ভেক্টরের মান জানা আছে, আলফা কোণ বিটা কোণের মান জানা আছে, কিন্তু আপনার পি ভেক্টর কিউ ভেক্টরের মান বের করতে হবে, মান জানা নাই। এটা সবচেয়ে সহজ সুন্দর পদ্ধতি হচ্ছে আমাদের ত্রিভুজ সূত্র দিয়ে বা সাইন সূত্র দিয়ে করে ফেলা যায়। দেখেন, এই কোণটা যদি বিটা কোণ হয়, বিপ্রতীপ এই কোণটা এই দিকে, এই যে এটা বিপ্রতীপ কোণ না, এটা হচ্ছে একান্তর কোণ। এটা বিটা কোণ হলে এই একান্তর কোণটাও কি বিটা হবে, এটা হবে বিটা কোণ, বিটা। এটা আলফা এটা বিটা, তাহলে এইখানকার কোণটা কত হবে? 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এইখানকার যে কোণটা হবে এটা হবে এই কোণটা। এইখানকার যে কোণটা আছে এই কোণটা হবে 180 মাইনাস আলফা প্লাস বিটা। আমি এখানে সূত্র মুখস্থ করতে না করি, আমি বলি যে ত্রিভুজের যে সাইন সূত্র সেটা দিয়ে সবসময় হয়ে যায়, তাহলে শুধু শুধু পেরেশান কেন হব? তাহলে দেখেন, পি ডিভাইডেড বাই ত্রিভুজের সাইন সূত্রটা কি? একটা বাহু এবং বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুব সংখ্যা। তাহলে এই বাহুটা কত? এই বাহুটা হচ্ছে পি, ডিভাইডেড বাই বিপরীত কোণ কত? বিটা। তাহলে তার
সাইনের অনুপাত পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ ডিভাইডেড বাই, এটা কিউ ভেক্টর হলে এটাও কিউ ভেক্টর, দেখেন এটা কিউ, এটাও কিউ, কিউ ডিভাইডেড বাই এটার বিপরীত কোণ কি আলফা, কিউ বাই সাইন আলফা, আর ডিভাইডেড বাই এই যে আর এর বিপরীত কোণ কত 180 মাইনাস আলফা প্লাস বিটা, আর বাই সাইন 180 মাইনাস আলফা প্লাস বিটা। জায়গা কম হয়ে গেছে, এটাকে একটু ভিতরের দিকে ঢুকিয়ে ফেলি, তাহলে জায়গা বেড়ে যাবে। বিসমিল্লাহ, চমৎকার। সো 180 প্লাস বিটা, 180 মাইনাস আলফা প্লাস বিটা। তাহলে এখন দেখেন এখান থেকে পি বাই সাইন বিটা ইকুয়ালস টু কিউ বাই সাইন আলফা ইকুয়ালস টু আর বাই সাইন আলফা প্লাস বিটা। তাহলে পি সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা, কিউ সমান আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এটা হচ্ছে আমাদের ফর্মুলা কিসের জন্য, যদি একটা ভেক্টরের দুইটা ভিন্ন কোণে দুইটা উপাংশ থাকে যারা লম্বাংশ না। এখন আমি আপনাদেরকে এই যে ফর্মুলাটা মনে রাখা শিখাবো, যে পরীক্ষার হলে তো আমরা যদি এই যে যখন এমসিকিউ সলভ করি তখন দেখা যায় যে কম সময়ে এমসিকিউটা সলভ করা দরকার হয়ে পড়ে। সো কিভাবে মনে রাখবো সেটা আমি আপনাদেরকে এখনই শিখাচ্ছি, অধৈর্য আর কিছু নেই। দেখেন, ধরেন আপনার একটা ভেক্টর আছে আর, তাহলে আর ভেক্টরের সঙ্গে আলফা কোণে যে উপাংশ সেটা হচ্ছে পি, আর ভেক্টরের সঙ্গে আলফা কোণে উপাংশটা হচ্ছে পি, আর আর ভেক্টরের সঙ্গে বিটা কোণে উপাংশ হচ্ছে কিউ, বিটা কোণে উপাংশ হচ্ছে কিউ। আমাদের বের করতে হবে পি আর কিউ এর মান, তাহলে পি ইকুয়ালস টু, পি কত কোণে আছে আলফা কোণে, তাহলে নিব এবার বিটা কোণ, তাহলে পি সমান আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। মানে উপাংশটা লব্ধির সাথে যত কোণে আছে সেটা না, অন্য কোণটা নিব, তাহলেই শেষ। তাহলে কিউ আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। এই হচ্ছে আমাদের লম্বাংশ এবং যে কোনো কোণে উপাংশ নির্ণয় করা। তাহলে একটা ছোট্ট ম্যাথ দেখে ফেলি। ধরুন 20 একক মানের একটা ভেক্টর, আপনাকে বলা হলো 30 ডিগ্রি ও 45 ডিগ্রি কোণে উপাংশ দুইটির মান কত। সো 20 একক মানের একটা ভেক্টর দিয়ে আপনাকে বলছে 30 ও 45 ডিগ্রি কোণে উপাংশ দুইটির মান কত। তাহলে আপনি যখন সলভ করতে যাবেন, দেখেন 30 ডিগ্রি কোণে উপাংশ, 30 ডিগ্রি কোণে যখন নিব তখন নিব 45 ডিগ্রিটা, আর সাইন আলফা প্লাস বিটা 30 প্লাস 45 ডিগ্রি, তাহলে 20 সাইন 45 ডিগ্রি, 20 ইন্টু সাইন 45 ডিভাইডেড বাই সাইন 75, 14.641। 45 ডিগ্রি কোণে উপাংশ, তাহলে নিব এবার 30 ডিগ্রি, সাইন নিচে তো সবসময় একই থাকবে কোণ দুইটার যোগফল, তাহলে 20 সাইন 30, 20 ইন্টু সাইন 30 ডিভাইডেড বাই সাইন 75, 10.35। তাহলে দেখেন আমরা কিন্তু যে কোনো কোণে অ্যাকচুয়ালি ভেক্টরের দুটো উপাংশ নির্ণয় করে ফেলতে পারছি। ওকে, চলে গেল। এইবার এই যে লম্বাংশ উপাংশ থেকে সুন্দর দুইটা অনুধাবনমূলক প্রশ্ন থাকে। একটা হচ্ছে ট্রলি ব্যাগের হাতল কেন লম্বা রাখা হয়। সো ট্রলি ব্যাগের হাতল লম্বা রাখা হয় কেন, এইটা আমরা একটু দেখে ফেলবো।
সো লেখাটা আমি আবারও বলছি যে আমি আপনাদেরকে যে পিডিএফ শিটটা দিব জ্ঞানমূলক অনুধাবনমূলকের মধ্যে যে শিটটা আছে ওই শিটে লেখাটা গুছায় লেখা আছে। আমি এখানে ক্লাসে আপনাদেরকে কনসেপ্টটা বুঝিয়ে দিব কেন ট্রলি ব্যাগের হাতলটা লম্বা রাখা হয়। সো দেখেন, একটা ট্রলি ব্যাগের নিচে চাকা লাগানো থাকে, সো ইজিলি টেনে নেওয়া যায়। আমি জিনিসটা বুঝানোর জন্য সবসময় একটা ডায়াগ্রাম বা চিত্র আঁকি আপনাদের বুঝানোর সুবিধার্থে। সো চলুন একটা ডায়াগ্রাম আঁকবো। আমার চিত্র আঁকার হাত অত ভালো না, সো আপনারা মানে হচ্ছে হাহারি আঁক দিতেই পারেন যে লোকটা চিত্র আঁকতে পারে না, বাট ফিজিক্স বোঝানোর জন্য যতটুকু দরকার সেটুকু আমি আঁকতে পারি আল্লাহর মতে। সো এটা একটা লোক, সেম লোক একটু মোটা হয়ে গেছে। সো আমি স্কেলটা বোঝানোর জন্য জাস্ট হচ্ছে একই লোক, সে একই ব্যাগ ধরে দাঁড়ায় থাকবে, সো আমি একই ব্যাগ আঁকবো। সে ফর এক্সাম্পল এখানে ব্যাগটা আগে আগে ব্যাগটাকে আমি এঁকে নিই। ধরুন ব্যাগটাকে আমি এখানে এঁকে নিব। আপনারা যাতে না বলতে পারেন যে আপনি তো ব্যাগ ভিন্ন সাইজে রাখলেন, আমি একই ব্যাগ আঁকবো। এই ব্যাগটা এটা হাতও লাকি নাই, জাস্ট ব্যাগটা। এবার আমি ব্যাগটাকে কপি করি, এই ব্যাগটাকেই কপি করব। এই লোকের কাছে দিলাম একবার এই ব্যাগটা, পাশের লোকের কাছেও দিব এই ব্যাগটা, কিন্তু এই ব্যাগটাকে একটু কাত করে দিব। এইভাবে দেখেন একই ব্যাগ আমি কিন্তু এখানে কাত করে দিছি। সো এখন আর কোনো কনফিউশন নাই যে আপনি ভিন্ন ব্যাগ নিয়ে আসছেন, আমি কিন্তু একই ব্যাগ আনছি, বুঝতেছেনি? তাহলে এখন দেখেন পিছনের লোকটা, এই ব্যাগের হাতলটা ছোট। এখন লোকের একটা হাতা কি, লোকটা হাত দিয়ে যে ব্যাগটা ধরছে, ছোট হাতলের ব্যাগ। সামনের লোকটা ব্যাগের হাতলটা বড়, সে হাত দিয়ে ব্যাগটা ধরছে। এখন যেহেতু একই লোক, দুইজনের সক্ষমতা সেম, মানে যে বল দিতে পারে এফ, এখানে অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ থিটা 1, এখানেও বল এফ, এখানে অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ থিটা 2। একই মানুষ একবার ট্রলি ব্যাগের ছোট হাতল ধরে টানতেছে, আরেকবার ট্রলি ব্যাগের হাতল বড় নিয়ে টানতেছে। এখন দেখেন তো, আমাদের এখানে থিটা 1 গ্রেটার দেন থিটা 2, কোণের মান বড় হলে কস থিটার মান কিন্তু ছোট হয়ে যায়। তাহলে কস থিটা 1 লেস দেন কস থিটা 2, বা এফ কস থিটা 1 লেস দেন এফ কস থিটা 2। বুঝেন? আমি রিপিট করতেছি, ট্রলি ব্যাগের হাতল যত লম্বা হবে ব্যাগটা তত মাটির সঙ্গে কাত হতে পারবে, ফলে অনুভূমিকের সাথে উৎপন্ন কোণ কমে যাবে। কোণের মান যদি বড় হয় কস থিটার মান ছোট হয়। এই যে থিটা 1 গ্রেটার দেন থিটা 2, কস 90 ডিগ্রির ভ্যালু কত, 0, কস 0 ডিগ্রির ভ্যালু কত, 1। তাহলে কোণের মান বাড়লে কস থিটার মান কমে, অ্যাকচুয়ালি 0 থেকে 90 ডিগ্রির ভিতরে। তাহলে থিটা 1 যদি থিটা 2 থেকে বড় হয়, কস থিটা 1 কস থিটা 2 থেকে ছোট হবে, এফ কস থিটা 1 লেস দেন এফ কস থিটা 2 হবে। তাহলে এফ কস থিটা 1 যে উপাংশটা আছে, এফ কস থিটা 1 হচ্ছে এইখানে, এটা এফ কস থিটা 1, আর এইখানে এটা হচ্ছে এফ কস থিটা 2। কোনটা বড় হয়ে গেছে? এফ কস থিটা 2 বড় হয়ে গেছে। তাহলে অনুভূমিক বল যখন বড় হয়ে যাবে, তখন অনুভূমিক বলের কারণে ত্বরণ বেড়ে যাবে, ত্বরণ বাড়লে দ্রুততার সাথে ট্রলি ব্যাগ টেনে নেওয়া যাবে। তাহলে অনুভূমিক বলের বা বলের অনুভূমিক উপাংশ আমরা এইভাবে বলি, হাতল বড় রাখা হলে প্রযুক্ত বলের অনুভূমিক উপাংশ
বড় হয়, ত্বরণ বেড়ে যায় ও দ্রুততার সাথে ট্রলি ব্যাগ টেনে নেওয়া যায়। শেষ। সো আমি পুরোটাই লিখে দিলাম যে যদি আপনাদের অনুধাবনমূলক প্রশ্নে আসে ট্রলি ব্যাগের হাতল কেন বড় রাখা হয়, এই যে ট্রলি ব্যাগের হাতল বড় রাখার একেবারে সম্পূর্ণ ব্যাখ্যাটা আমরা দিয়ে দিলাম। ওকে, নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে লন রোলার ঠেলার চেয়ে টানা সহজ। এটাও আমরা পড়েই আসছি। সো আমরা জাস্ট একটু কনসেপ্টটা রিভিউ করি। একটা লন রোলার আপনি ঠেলতেও পারেন, টানতেও পারেন। তো সেম লন রোলার, এটাকে জাস্ট কপি করি আমি একই লন রোলার রাখার জন্য পাশে নিয়ে আসলাম। একটাকে ঠেলবো আর একটাকে টানবো। তাহলে যদি ঠেলতে যাই, ঠেলাটা কিরকম? ঠেলা হচ্ছে এইভাবে, এটা ঠেলা। এফ বলে ঠেলা দিলাম থিটা কোণে, তাহলে এফ কস থিটা নিচের দিকে কাজ করে এফ সাইন থিটা। আর টানবো, এফ বলে টান দিলাম থিটা কোণে এফ কস থিটা, উপরের দিকে এফ সাইন থিটা। এইবার ওজন এমজি এদিকে সোজা নিচের দিকে, এখানে ওজন এমজি সোজা নিচের দিকে। তাহলে দেখেন, এটা হচ্ছে ঠেলা, এটা কি টানা। তাহলে লিখে রাখি নিচে ঠেলা এবং টানা, ঠেলা টানা। আমি কিছু কোশ্চেন এখানে জেনারেট করি। প্রথম কোশ্চেন, খেয়াল করেন এখানে যখন ঠেলতেছি এমজি ওজন অলরেডি আছে, সঙ্গে একটা এফ সাইন থিটাও নিচের দিকে আছে না? তাহলে ওজন কত কম বা বেশি মনে হয়? তাহলে যখন আমরা ঠেলতে যাচ্ছি তখন আমার ওজন এফ সাইন থিটা বেশি মনে হয়। যখন টানতে যাচ্ছি দেখেন এফ সাইন থিটা উপরের দিকে, ওজনটাকে একটু ব্যালেন্স করার চেষ্টা করতেছে। তাহলে ওজন এফ সাইন থিটা কম মনে হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে মাটির উপর প্রযুক্ত বল কত? যখন আপনি ঠেলতেছেন মাটির উপরে কত বল দিচ্ছেন? এমজি প্লাস এফ সাইন থিটা। যখন টানতেছেন তখন মাটির উপরে বল কত? এমজি মাইনাস এফ সাইন থিটা। এখানে একটা জিনিস মাথায় রাখবো, কখনো কি এফ সাইন থিটা মাইনাস এমজি হতে পারে? অ্যান্সার হচ্ছে না। এফ সাইন থিটা যদি এমজি থেকে বড় হয়ে যায় সে তো মাটিতেই থাকবে না, সে উপরে উঠে যাবে। তাহলে মাটির উপরে যদি বল কতটুকু প্রযুক্ত হচ্ছে এটা জানতে চাওয়া হয়, অ্যান্সারটা হবে এমজি মাইনাস এফ সাইন থিটা। সো লন রোলার ঠেলা টানা এবং হচ্ছে আমাদের ট্রলি ব্যাগের হাতল ছোট রাখা বড় রাখা, এটা কিন্তু আমরা পেরে গেলাম। ওকে, নেক্সট যে জিনিসটা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ এবং বহুভুজ সূত্র। সো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রটা কি ছিল? আমরা ত্রিভুজ সূত্রটা যদি দেখি, একটা ত্রিভুজের দুইটি বাহু দ্বারা যদি একই ক্রমে দুটো ভেক্টরকে নির্দেশ করা হয় তাহলে তৃতীয় বাহু দ্বারা বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধি নির্দেশ করা হয়। সো আমি একটু সংক্ষেপে লিখে ফেলি জিনিসটা। ত্রিভুজ সূত্রটা হচ্ছে একটি ত্রিভুজের
দুইটি বাহু একই ক্রমে, খেয়াল করেন একই ক্রম মানে কি, যে পি এর পরে কিউ আসছে না, পি এর পরে কিউ আসছে, একই ক্রম মানে হচ্ছে পি এর যেটা শেষ বিন্দু সেটা কিউ এর হবে আদি বিন্দু, এটাকে বলা হয় একই ক্রম। একটা শেষ বিন্দুতে আরেকজনের আদি বিন্দু আসলে সেটাকে কি বলা হয়, একই ক্রম বলে। একটি ত্রিভুজের দুইটি বাহু একই ক্রমে দুইটি ভেক্টরকে নির্দেশ করলে তৃতীয় বাহু বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধি বা যোগফল নির্দেশ করে। তাহলে দুইটা বাহু যদি একই ক্রমে আমার দুটো ভেক্টরকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটা বিপরীত ক্রমে ভেক্টর দ্বয়ের লব্ধি বা যোগফল নির্দেশ করবে। এখান থেকে অ্যাকচুয়ালি বহুভুজ সূত্রটাও চলে আসে। তো বহুভুজ সূত্রটা আপনার অ্যাকচুয়ালি কিরকম সেটা আমরা একটু দেখে ফেলি। ধরুন এখানে একটা বাহু, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, এরকম। তাহলে এই বহুভুজ সূত্রের স্টেটমেন্টটা হচ্ছে, দেখেন এখানে এ বি সি ডি ই এই সব কয়টা ভেক্টরের লব্ধি আর ভেক্টর। তাহলে এখানে বাহু আছে কয়টা, ছয়টা। ছয়টা বাহুর মধ্যে পাঁচটা বাহু একই ক্রমে পাঁচটা ভেক্টরকে নির্দেশ করছে, তাহলে ষষ্ঠ বাহুটা বিপরীত ক্রমে লব্ধি নির্দেশ করতেছে। সো স্টেটমেন্টটা আমরা এইভাবে বলতে পারি, যদি এন সংখ্যক বাহু বিশিষ্ট একটি বহুভুজের n মাইনাস ওয়ান সংখ্যক বাহু একই ক্রমে n মাইনাস ওয়ান সংখ্যক ভেক্টরকে নির্দেশ করে, তাহলে n তম বাহু বিপরীত ক্রমে ভেক্টরগুলির লব্ধি নির্দেশ করে। সো এই হচ্ছে আমাদের ভেক্টর যোগের কি সূত্র, ত্রিভুজ সূত্র আর বহুভুজ সূত্র। ওকে, আজকের এই লেকচারটার লাস্ট টপিকের আলোচনা হচ্ছে সামান্তরিক সূত্রের আলোচনা। আপনারা সবাই মোটামুটি সামান্তরিক সূত্র পড়ছেন, খুব ভালো মতোই পড়ছেন। আমি অ্যাকচুয়ালি সামান্তরিক সূত্রটাকে একটু রিভিজিট করি একটা ভিন্ন কারণে। কারণ সূত্রটা যখন লিখতে দেওয়া হয়, আপনারা একেবারে ইম্পর্টেন্ট যে টপিকগুলি আছে যেগুলা না লিখলে নম্বর কাটা যাবে, অনেক সময় লিখেন না। কেন লিখেন না আমি জানি না। সো আমি একটু সামান্তরিক সূত্রটা আপনাদেরকে আবার লিখাবো। সো ধরুন একটা সামান্তরিক আমি আঁকলাম এখানে। এটা একটা সামান্তরিক। সো আমাদের তাহলে এটা পি ভেক্টর, এটা কিউ ভেক্টর, এটা লব্ধি আর ভেক্টর। পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা, আর ভেক্টরটা পি ভেক্টরের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। সো তাহলে সামান্তরিক সূত্রটা কি ছিল, আগে সূত্রের স্টেটমেন্টটা আমরা একটু আবার রিভিজিট করি। তো সামান্তরিক সূত্রের স্টেটমেন্টটা ছিল, যদি যদি বাদ দিই, একটি সামান্তরিকের
দুইটি সন্নিহিত বাহু কোনো বিন্দুতে, প্রথম ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে একটা কমন পয়েন্ট হইতে হবে। সো একটি সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু কোনো বিন্দুতে একই সময়ে ক্রিয়ারত দুইটি ভেক্টরকে মানে ও দিকে নির্দেশ করলে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণ ভেক্টরদ্বয়ের লব্ধি মানে ও দিকে নির্দেশ করে। এই ছিল আমাদের সামান্তরিক সূত্রের স্টেটমেন্টটা। এখন এই যে স্টেটমেন্টটা আছে, আমরা এই স্টেটমেন্টটা থেকে অ্যাকচুয়ালি যে গাণিতিক সূত্রাবলী আছে সেই গাণিতিক সূত্রাবলীতে চলে যাব। দেখেন, সামান্তরিক সূত্রের সাহায্যে দুইটি ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয়ের যে সূত্র, আপনাদের এটা একদম ঝাড়া মুখস্থ। কি লেখেন? আর ইকুয়ালস টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা এবং ট্যান থিটা ইকুয়ালস টু, থিটা কার সাথে উৎপন্ন কোণ? পি ভেক্টরের সাথে, তাহলে নিচে পি রাখবো, পি প্লাস কিউ কজ আলফা, উপরে কিউ সাইন আলফা। তারপর লব্ধি সর্বোচ্চ মান আর ম্যাক্স ইকুয়ালস টু পি প্লাস কিউ যখন আলফা ইকুয়ালস টু 0 ডিগ্রি, আর মিনিমাম পি অন্তর কিউ। খেয়াল করেন, এখানে কিন্তু আমি পি মাইনাস কিউ লিখি নাই, অন্তর কিউ লিখছি। কেন অন্তর চিহ্ন দিচ্ছি? কারণ আমি জানি না পি বড় না কিউ বড়, যখন আলফার ভ্যালুটা হচ্ছে 180 ডিগ্রি। সো এই হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে দুইটা ভেক্টরের লব্ধির মান এবং দিক নির্ণয়ের সূত্র। আমরা এখন যে কাজটা করব, আমরা সামান্তরিক সূত্র থেকে আসা একটা বোর্ড কোশ্চেন সলভ করব। চলুন, আমরা যে কোশ্চেনটা এখন দেখছি সেটা বরিশাল বোর্ড 2023 সালে আসা কোশ্চেন। এবং অনেকে আপনারা এই চিন্তাটা করেন প্রতিপাদন করে কি হবে, একটু কোশ্চেনটা পড়লেই বুঝবেন। বরিশাল বোর্ড 2023 মানে হচ্ছে জাস্ট গত বছরের আগের বছরের কোশ্চেনটা আসা। এখানে কিন্তু কোনো ডেটা ওইভাবে নাই, পুরোটাই প্রতিপাদন টাইপের একটা ম্যাথ দিয়ে দেওয়া হয়েছে। চলেন একটু দেখি করি। নাহিন এবং জাহিন একটি ভারী স্থির ট্রাকে দুটি রশি বেঁধে টেনে নিয়ে যাচ্ছিল। রশি দুটির মধ্যে আলফা কোণ সৃষ্টি হয়, ট্রাকটি নাহিনের দিকে সরে যাচ্ছিল। তাহলে লব্ধি সবসময় বড় যে ভেক্টর বা বড় বলের দিকে সরে থাকে। নাহিন জাহিনকে আরো বেশি বল প্রয়োগ করতে বলে, তাহলে নাহিন জাহিনকে বলে বলের পরিমাণটা আরো বাড়াও। প্রথম কোশ্চেন, দেখাও যে জাহিন নাহিনের সমমানের বল প্রয়োগ করলে এদের লব্ধি বল মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করবে। চমৎকার একটা কোশ্চেন। তার মানে অ্যাকচুয়ালি আপনাকে এখন প্রমাণ করতে হবে, যদি দুইটা ভেক্টরের মান সমান হয়, তারা অ্যাকচুয়ালি যে লব্ধিটা আছে, লব্ধিটা ভেক্টরের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তো আবার কোশ্চেনটা পড়ি, আমরা আবার বুঝি। দেখাও যে জাহিন নাহিনের সমমানের বল প্রয়োগ করলে এদের লব্ধি বল মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে যদি নাহিন এবং জাহিন, নাহিনের বল হচ্ছে এফ, জাহিনের বল হচ্ছে এফ, মধ্যবর্তী কোণ আলফা, তাহলে লব্ধি যেটা,
এই লব্ধিটা আর যে কোণ উৎপন্ন করবে থিটা প্রমাণ করতে হবে থিটা ইকুয়ালস টু আলফা বাই টু। আমাদেরকে সাংখ্যিকভাবে প্রমাণ করতে হবে থিটা সমান কি হবে, আলফা বাই টু। খুবই ভালো কথা, চলেন দেখি। বল দুইটা কিন্তু সমান, তাহলে আর থিটা কোণ উৎপন্ন করেছে এফ এর সাথে, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু এফ প্লাস এফ কজ আলফা উপরে এফ সাইন আলফা, বা ট্যান থিটা ইকুয়ালস টু এফ এফ কেটে দেই সাইন আলফা ডিভাইডেড বাই 1 প্লাস কজ আলফা, বা ট্যান থিটা সমান সাইন আলফা মানে 2 সাইন আলফা বাই 2 কজ আলফা বাই 2। 1 প্লাস কজ আলফা এটা 2 কজ স্কোয়ার আলফা বাই 2। কিভাবে? অনেকেরই কোশ্চেন যে আল্লাহ এটা কেমনে লিখলেন আপনি, ধাম করে লিখে ফেললেই হইল নাকি? বুঝাইতে হইব না। দেখেন, cos 2a equals to 2 cos square a minus 1, বা 1 plus cos 2a সমান 2 cos square a। তাহলে 1 plus cos alpha মানে 1 plus cos 2 into alpha by 2 সমান 2 cos square alpha by 2, এভাবে আসছে। নেন বুঝিয়ে দিলাম, কিভাবে আসছে সেটাও বুঝিয়ে দিলাম। এই অংশটুকু পরীক্ষায় লিখতে হবে না, এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য লিখলাম যে কিভাবে 1 প্লাস কজ আলফা আমি ডিরেক্টলি 2 কজ স্কয়ার আলফা বাই 2 লিখে ফেলেছি, বা tan থিটা ইকুয়ালস টু tan আলফা বাই 2 থিটা সমান আলফা বাই 2। তাহলে এটা প্রমাণ করা হয়ে গেল। সো গ নাম্বার হয়ে গেছে আমাদের। এখন দেখি ঘ নাম্বারে কি বলছে। নাহিন এবং জাহিন ট্রাকটিকে কিভাবে টানলে সর্বাপেক্ষা কম বল প্রয়োগে ট্রাকটিকে সর্বোচ্চ লব্ধি বলে টেনে নিতে পারবে, গাণিতিক বিশ্লেষণের সাহায্যে ব্যাখ্যা করো। সো কোশ্চেনটা পুরো বাংলা প্যাচাল, এবং আপনি বা আমি সবাই বুঝতেছি যে এটা আর ম্যাক্স মানে হচ্ছে লব্ধি বল সর্বোচ্চ হয় কখন, যখন আলফার ভ্যালু 0 ডিগ্রি হয়। কিন্তু এটাকে এখন আমাদের এই বাংলা প্যাচালটাকে গাণিতিকভাবে প্রমাণ করতে হবে, গাণিতিক বিশ্লেষণ করতে হবে। সো বি ভেরি কেয়ারফুল, খালি অঙ্ক করে চলে গেলাম থিওরি পড়ুম না, এই যে দেখবেন এই টাইপের কোশ্চেন আসলে তখন একটু ধরা খেয়ে গেছেন। তাহলে এখন আমরা এসে এইখানে গাণিতিকভাবে আমাদেরকে প্রুফ করতে হবে যে কোন সিনারিওতে আমাদের অ্যাকচুয়ালি সবচেয়ে কম বল প্রয়োগ করে লব্ধি বল সবচেয়ে বেশি পাওয়া যাবে। তাহলে আমরা জানি আর ইকুয়ালস টু রুট ওভার এফ স্কোয়ার প্লাস এফ স্কোয়ার প্লাস 2f ইন্টু এফ কজ আলফা। এখন আমরা চাইলে এখানে এফ ওয়ান স্কোয়ার এফ টু স্কোয়ার দিয়েও চিন্তা করতে পারি, দুজনের বল ভিন্ন ধরেও চিন্তা করতে পারি, কোনো সমস্যা নেই। এখন একটা জিনিস খেয়াল করি তো আমরা, এই কজ আলফার ভ্যালুটা 1 বা আলফা 0 ডিগ্রি হলে আর ম্যাক্স সমান রুট ওভার এফ ওয়ান স্কোয়ার প্লাস এফ টু স্কোয়ার প্লাস 2f1 f2 ইন্টু 1, মানে রুট ওভার এফ ওয়ান স্কোয়ার প্লাস 2f1 f2 প্লাস f2 স্কোয়ার রুট ওভার f1 প্লাস f2 হোল স্কোয়ার, মানে f1 প্লাস f2। তার মানে যদি এখন কোশ্চেনটাকে এইভাবে আমরা অ্যান্সারটা এইভাবে গুছিয়ে লিখব, নাহিন ও জাহিন 0 ডিগ্রি কোণে টানলে বা একই দিকে টানলে
সর্বাপেক্ষা কম বল প্রয়োগে ট্রাকটিকে সর্বোচ্চ লব্ধি বলে টেনে নিতে পারবে। ওকে, তাহলে এই যে দেখেন, চমৎকারভাবে কিন্তু আমরা এখানে অ্যান্সারটা পেয়ে গেছি যে কিভাবে কি করতে হবে। ফাইন। আজকের লাস্ট যে টপিকটার আলোচনা সামন্ত্রিক সূত্র নিয়েই, সামন্ত্রিক সূত্রের সাহায্যে দুইটি ভেক্টরের বিয়োগ। ভেক্টরের যোগ যেমন সামন্ত্রিক সূত্র দিয়ে করা যায়, ভেক্টরের বিয়োগও করা যায়। অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যোগ আর বিয়োগের মধ্যে আসলে তেমন কোনো ডিফারেন্স নাই। আমি একটু দেখাচ্ছি। ধরেন আপনি পি ভেক্টর যোগ কিউ ভেক্টর করবেন। পি ভেক্টর যোগ কিউ ভেক্টর করার সময় মধ্যবর্তী কোণ যদি হয় আলফা, তাহলে আমাদের এখানে যে আর ভেক্টরটা আসবে, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তাহলে আর এর মান হবে রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। এখন আপনি ধরেন পি ভেক্টর থেকে মাইনাস কিউ ভেক্টর করতে চান, পি ভেক্টর থেকে কিউ ভেক্টর বিয়োগ করতে চান, তাহলে কিউ ভেক্টর যদি মাইনাস কিউ ভেক্টর করি, গল্পটা এরকম হয়ে যায় মাইনাস কিউ ভেক্টর। তাহলে মাইনাস কিউ ভেক্টর পি ভেক্টরের সঙ্গে কত কোণে আছে? এই কোণটা হয়ে গেছে 180 মাইনাস আলফা। তাহলে আমাদের যে লব্ধি ভেক্টরটা এখন পাবো সেটাকে যদি বলি আর প্রাইম ভেক্টর, এই আর প্রাইম ভেক্টর বা বা নতুন লব্ধি ভেক্টরটা এটা। সো আমাদের যে আর প্রাইম ভেক্টরটা আছে, আর প্রাইম ভেক্টরটা ইকুয়ালস টু পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। আসলে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর তো পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর। দেখেন, একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টর বিয়োগ করা আর একটা ভেক্টরের সাথে আর একটা ভেক্টরের ঋণাত্মক ভেক্টর যোগ করা দুইটা একই কথা। তাহলে পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর যে কথা, পি ভেক্টর প্লাস মাইনাস কিউ ভেক্টর একই কথা। তাহলে এইখান থেকে আর প্রাইমের যে মান পাবো রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ 180 মাইনাস আলফা। কিন্তু কজ 180 মাইনাস আলফা মানে মাইনাস কজ আলফা। এই হচ্ছে সামান্তরিক সূত্রের সাহায্যে দুইটা ভেক্টরের বিয়োগ। সো আমাদের তাহলে এই যে যে ভেক্টরের রিভিশনের লেকচার অনটা এই পর্যন্ত। মানে আমরা ভেক্টর রিভিশনের লেকচার অনে তাহলে কি করলাম, আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরকে কিভাবে প্রকাশ করতে হয় সেটা শিখেছি। তারপর হচ্ছে এই যে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভেক্টরটার মান এবং দিক নির্ণয় করতে শিখেছি। কোয়াড্র্যান্টগুলোতে কোন চতুর্ভাগে থাকলে কি হবে সেগুলো শিখেছি। তারপর হচ্ছে আমরা ভেক্টরের লম্বাংশ এবং উপাংশ নির্ণয় করতে শিখেছি। এবং শেষে এসে আমরা ভেক্টর যোগের সামান্তরিক সূত্রের একদম ডিটেইলস আলোচনা করেছি। সো তাহলে আমাদের লেকচার অনটা এই পর্যন্তই। ইনশাল্লাহ লেকচার টুতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।